2028-29 থেকে অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত, র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি প্রতিষ্ঠার খসড়া অনুমোদন। প্রতিশ্রুতি পূরণ এবং পুনর্গঠন চেষ্টায় কমতে নেই সরকারের। ধ্বংসস্তূপে দাঁড়ানো রাষ্ট্রযন্ত্র রাতারাতি পরিবর্তন দুরূহ। 6 মাসের মূল্যায়ন নীতি নির্ধারকদের। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সময় লাগবে আইন শৃঙ্খলার উন্নতিতে। তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। এসএসসির খাতা পুনর্মূল্যায়নে আবেদনের হিড়িক। হিমশিম অবস্থা বোর্ডগুলোর। নীতিমালা পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি রাবেয়া স্মৃতি। পাল্টে যাচ্ছে অর্থ বছরের হিসাব। জুলাই জুন নয়, 2028-29 অর্থ বছরে এর পরিবর্তে গণনা হবে এপ্রিল থেকে মার্চ। রাতেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া র্যাব বিলুপ্ত করে এসআরবি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্ষা এলেই শুরু হয় সড়কে খোঁড়াখুড়ি। সরকারের বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজের কারণে দেখা দেয় জনদুর্ভোগ। এতে ধীর গতির পাশাপাশি কমে গুণগত মান। কাজের মান রক্ষায় অর্থ বছরে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 2027-28 অর্থ বছর হবে 9 মাসের, আর 2028-29 থেকে অর্থ বছরের সময়কাল হবে এপ্রিল থেকে মার্চ। বৈঠকে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নাগরিকদের অভিযোগ এই ইউনিটের সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত ও দাম সহনীয় রাখতে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি, অর্থনৈতিক সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছিল বিএনপি সরকার। তাই ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রের রাতারাতি পরিবর্তন দুরূহ। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাত পুনর্গঠন এবং সংকট কাটাতে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। সরকারের 180 দিনের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে এমন মূল্যায়ন বিএনপির শীর্ষ নেতাদের। তারা বলছেন যে জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। 5 বছর পর জনগণের হাসি সব সংশয়ের উত্তর দেবে। 6 মাস আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি, যখন ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত ছিল দেশ। 16 বছরের অনিয়ম ও অব্যবস্থাপনায় বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট সামলে রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। ক্ষমতার 180 দিনে সেই সংকট মোকাবেলা ও সরকারের অগ্রগতি তুলে ধরতেই গণমাধ্যমের সঙ্গে এই মতবিনিময়। প্রথম 6 মাসকে রাষ্ট্র মেরামতের সময় উল্লেখ করে নেতারা বলেন, ভবিষ্যতে এই ভিত্তির উপরই পরিকল্পনার বাস্তবায়ন হবে। দাবি করেন, প্রাকৃতিক দুর্যোগ আর আন্তর্জাতিক নানা সংকটের মাঝেও সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। ফ্যামিলিয়ার কৃষক কার্ড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সহ 6 মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন তারা। জানান, জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং
পুনর্গঠন করা সম্ভব হয় না। আমরা যখন আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো, আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে। প্রশ্নোত্তরে উঠে আসে মব কালচার, সহিংস ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে দেশের সরকার প্রধানের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানানো হয় সভায়। অধিকাংশ অন্তর্বর্তী সরকারের সময় তারা কারাগার থেকে বেরিয়েছে এবং এরা অনেকেই দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে কিছু কর্মকাণ্ড করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার, যেখানে সংবিধান সংশোধন এবং নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে। বিরোধী দল স্বাক্ষরিত সনদ থেকে সরে এসেছে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। যদি কোনো দ্বিমত থেকে থাকে, এটা জনগণের সামনে নির্বাচনী ইস্তাহারের মাধ্যমে উপস্থাপন করা হবে, জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। আগামী বছরের জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের 5টি নির্বাচন আয়োজন করবে সরকার। শিগগিরই গঠন করা হবে জনপ্রশাসন ও গণমাধ্যম কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, এই ধরনের রিপোর্ট আমলে নিয়ে সরকার অ্যাকশনে যেতে পারে না। এ সময় সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। সচিবালয়ে সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী এবং এর আশেপাশের এলাকায় কখনো মিলছে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি বোমা, কখনো পাওয়া যাচ্ছে বোমা সদৃশ বস্তু ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। গত কয়েক মাসে এমন ঘটনা বেশ কয়েকবারই ঘটেছে। এর মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এই অঞ্চলে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়েছে, সংগঠনটি বিভিন্ন শাখার আড়ালে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। এ নিয়ে সচিবালয়ে প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জাতিসংঘের প্রতিবেদন পড়ে দেখেননি তিনি, অনুমান নির্ভর কিছু পর্যবেক্ষণ আছে বলে জেনেছেন। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে 180 দিনে সরকারের সফলতাগুলো তুলে ধরেন। 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সফরে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক চ্যানেলে পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরের তারিখ ঠিক হবে। চিঠিতে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের সুখ, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেছেন সৌদি যুবরাজ। ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনের আওতায় বিধিমালা সংস্কার করার কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, নতুন অটোরিকশা নিবন্ধন বা পুরনো নিবন্ধন নবায়ন করতে হলে সৌর বিদ্যুতের রিচার্জ করতে হবে। এছাড়া রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দেওয়া হচ্ছে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী সব স্থানীয় সরকার নির্বাচনে চলতি অর্থ বছরে অর্থাৎ আগামী জুনের মধ্যে হবে বলে জানিয়েছেন।
দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা ৬০ লাখের মতো, আর এগুলোর চার্জ দেওয়ার পেছনে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ জ্বালানির সংকটের মাঝে অটোরিকশা রিচার্জের বিদ্যুৎ খরচ থেকে বের হতে চায় সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভা আইনের আওতায় এক্ষেত্রে নতুন বিধিমালা করতে যাচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন নিতে হলে শর্ত থাকবে সৌর বিদ্যুতে রিচার্জের। নিবন্ধন পাওয়া রিকশার নবায়নেও এই শর্ত কার্যকর হবে। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি, এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। রাজধানীকে ৮ ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দিতে চায়। প্রতিটি এলাকার রিকশা হবে আলাদা রঙের, যাতে এক এলাকার রিকশা আরেক এলাকায় না যেতে পারে। ধাপে ধাপে সব সিটি ও পৌরসভায় এই নিয়ম কার্যকর করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন বিধিমালা হলে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর করা হবে নতুন সব শর্ত। আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে। বিধিমালাটি অনুমোদন হলেই জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে, এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে। এর আগে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নেট মিটারিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এ সময় এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, বাজেটে স্থানীয় নির্বাচনের অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের জন্য প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি এবং সমমানের ফলাফলের পর হিড়িক পড়েছে খাতা পুনর্মূল্যায়নের আবেদনে। এখন পর্যন্ত ১৩ লাখেরও বেশি আবেদন পড়েছে শিক্ষার্থীরা। এত বিপুল সংখ্যক খাতা নতুন নিয়মে যাচাই করতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা বোর্ডগুলো। শিক্ষামন্ত্রী বলেছেন, পুনর্মূল্যায়নের জন্য ভবিষ্যতে হবে নতুন নীতিমালা, তাতে সুযোগ থাকবে না ইচ্ছে মতো আবেদনের। ১৯ বছরে সর্বনিম্ন পাশের রেকর্ডের পর খাতা পুনর্মূল্যায়নের আবেদনেও নতুন রেকর্ড। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা পুনরায় তাদের খাতা মূল্যায়ন চান। এর আগে শুধু খাতায় দেওয়া নম্বরের যোগফল যাচাই করা যেত। এবার প্রশ্নের উত্তরে কম বা বেশি নম্বর দেয়া হলো কিনা সেটিও দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত ১৩ লাখের বেশি আবেদন পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে প্রায় ৩.৫ লাখ। প্রতিপত্র বা বিষয়ে আবেদনের জন্য শিক্ষার্থীদের গুনতে হচ্ছে ১৫০ টাকা। দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুধু ফেইল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরাও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এই বাস্তবতা একেবারেই নতুন। তাই শিগগিরই খাতা পুনর্মূল্যায়নের জন্য নীতিমালা করা হবে, যাতে কেউ ইচ্ছে মতো আবেদন করতে না পারেন। আমাকে আবার ২০ লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব, কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। রাজধানীর ৫ তারকা হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ার বিষয়টিও। যারা যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটার জন্য আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের ১৮০ দিনে শিক্ষা খাতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি 180 দিনের এই হানিমুন পিরিয়ডটা রেখেছেন প্রত্যেকটি মন্ত্রণালয় যেন ওনার এইম, ওনার নির্বাচনী যে এজেন্ডার তার অ্যালাইনমেন্ট, এই কনসেপ্টগুলোকে যেন আমরা গ্র্যাজুয়ালি ধারণ করি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হঠকারিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন এনসিপি নেতারা। গণমাধ্যম কর্মীদের চোখে রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে অংশ নেন 24 জুলাইয়ে সংবাদ মাধ্যমে কাজ করা প্রতিবেদক সম্পাদকরা। তুলে ধরেন সংবাদ সংগ্রহ আর প্রচার প্রকাশের নানা দিক। দিনের পর দিন যে খুন গুমের আয়নাঘরের যে চর্চা হচ্ছিল, আসলে সেখানে সাধারণ কোনো মানুষ কথা বলার মতন ছিল না। নিউজ রুমে আমাদের কাছে ফুটেজ ছিল, সারি সারি লাশের ফুটেজ, কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, বলতেও পারিনি। গণমাধ্যম কর্মীরা নিউজ রুমে বসে তারা কিছুটা হলেও বল খাটিয়ে কিন্তু তারা তাদের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে গিয়েও এই খবরগুলো ছাপিয়েছিল। গণমাধ্যমের উন্নয়নের সংস্কারে, নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান তৈরিতে অনেক সুযোগ ছিল, কিন্তু তাদের কেউ কেউ নিত্য নতুন রাজনৈতিক তত্ত্ব উৎপাদনে অনেক বেশি ব্যস্ত ছিলেন। বাংলাদেশের জার্নালিজম যদি টিকে থাকে, বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবে। অপপ্রচারের শিকার হচ্ছে না এবং এই সময়টাতেই আসলে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে সঠিক সাংবাদিকতা করার মাধ্যমে, তাহলে এই ধরনের অপপ্রচারকেও জবাব দেওয়া যাবে। গণমাধ্যমের সংস্কার পুনর্গঠন নিয়ে মত দেন সাংবাদিকরা। যারা সত্যিকার অর্থে জুলাইয়ের এগেনস্টে ছিলেন তারা এখনো আছেন। হিস্ট্রি তাদেরকে ইরিলেভেন্ট করে দিচ্ছে। আমরা তাদেরকে নিয়ে সিম্প্যাথি চোখে দেখা ছাড়া আর নাই। দে হ্যাভ লস্ট ইট। গণমাধ্যম কিন্তু ফ্যাসিবাদ কবলিত ছিল, মেজরিটি ছিল এখানে ফ্যাসিবাদের সমর্থকরা, সেটাই আছে। কিন্তু যারা রাজনীতিতে আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমি সকলকে অনুরোধ করব যে গণমাধ্যমের পুনর্গঠন দরকার, গণতন্ত্রায়ন দরকার। এনসিপি নেতা সার্জিস আলমের অভিযোগ, জেলা পর্যায়ে প্রেস ক্লাব দখলের চেষ্টায় আছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। প্রত্যেকটা জেলায় যে প্রেস ক্লাবগুলো রয়েছে, স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সায় ছাড়া একটা জেলার প্রেস ক্লাবের কমিটি অনুমোদন হয় না। জ্বালানি সংকট নিয়ে যে জনরোষ তৈরি হয়েছে তা নিয়ে সরকার হঠকারিতা করছে বলেও অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। জুলাই আন্দোলনে সংবাদকর্মীদের সমর্থন ও সহযোগিতা ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছিল উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। এর আগে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে বিক্ষোভকে কেন্দ্র করেই মূলত কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিলে ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় ওমান বাধা দিলে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর সঙ্গে সরাসরি যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে, তবে এই হুঁশিয়ারির কোনো প্রতিক্রিয়া জানায়নি মাস্কাট।
দর্শক, এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।